আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে বাজায়াতকরণ নীতিমালা যে বইটি আছে পাশ কোর্সের প্রথম পত্র, প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজায়াতকরণ আওতা, স্কোপ অফ মার্কেটিং নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা উপকৃত হবে। আমরা মার্কেটিংয়ের আওতা আলোচনা করতে গিয়ে লক্ষ্য করেছি যে মার্কেটিং আমরা সাধারণত ধরেই নেই যে মার্কেটিং শুধুমাত্র মার্কেটিংয়ের বা বিপণন বাজারজাতকরণ কার্যক্রমের অন্যতম একটি কাজ হচ্ছে বা স্কোপ হচ্ছে যে পণ্য বাজারজাতকরণ করবে। আসলে তা কিন্তু সত্য নয়। মার্কেটিংয়ের আওতার মধ্যে অর্থাৎ তার গণ্ডিতে অনেক কিছুই সে বিপণন করতে পারে। আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে অনলাইনে এত বিস্তারিত আলোচনা সম্ভব নয়। সে যাই হোক, আমরা বাজারজাতকরণের এই স্কোপটাকে সত্তাও বলতে পারি। অর্থাৎ বাজারজাতকরণের এই সত্তা 10 রকম, আমরা সেটা নিয়েই আলোচনা করব। একটা এই প্রশ্নটির প্রকারভেদ হতে পারে, সত্তার প্রকারভেদ, বাজারজাতকরণ সত্তা, অথবা বাজারজাতকরণ আওতা সম্পর্কে আলোচনা করো। এটি 10 নম্বরের প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে পয়েন্টটি তোমরা লক্ষ্য করো, পণ্য, যেটা আমি শুরুতেই বলেছিলাম, বাজারজাতকরণ মূলত পণ্যটাই তার মুখ্য। আমরা প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, পণ্য বা গুডস নিয়ে আলোচনা করছি। ওই যে প্রথমেই বলা, বেশিরভাগ বিপণনকারী প্রতিষ্ঠান পণ্যকে নিয়েই আবর্তিত। পণ্য বিপণন, পণ্যের উপরে তাদের গবেষণা, পণ্যের মান উন্নয়ন ইত্যাদিকে কেন্দ্র করেই ক্রেতাকে সন্তুষ্টি করে তার বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে। এটি একটি প্রথম আওতার মধ্যে পড়ে। এই ব্যাপারে বিখ্যাত লেখকরা সংজ্ঞা দিয়েছেন, যে লেখকদের নাম স্ট্যান্টনের কথাই বলা যায়, তার সাথে আরও দুজন ভদ্রলোক আছেন, এডজেল এবং ওয়াকার। সংজ্ঞাটি হচ্ছে, গুডস ইজ দ্য সেট অফ ট্যানজিবল physical attributes assembled in identifiable form of provide one satisfaction to customer। অর্থাৎ পণ্য হচ্ছে এক সেট দৃশ্যমান, বস্তুগত, গুণগত এমন কিছু যা ক্রেতাদের প্রয়োজনের সন্তুষ্টি বিধানের জন্য শনাক্তকরণযোগ্য, আইডেন্টিফায়েবল আকারে একত্রিত বা উপস্থাপন করা হয় বাজারে। এর মধ্যে সত্যিকার অর্থে যেটা দৃশ্যমান, যা দেখি একটা দোকানে গেলে দৃশ্যমান, চোখের সামনে যাই পড়ে, যাই বিক্রিযোগ্য, যা কিছুই চাহিদা পূরণ করতে পারে, যা কিছুই বিনিময়ের মাধ্যমে পাওয়া যায়, এবং ওই যে কথাটা হলো ট্যানজিবল, আইডেন্টিফাইড, রাইট? সেটাই হচ্ছে পণ্য। এবং এর মধ্যে আমরা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা যায় ট্যানজিবল, দৃশ্যমান, ঠিক না? আমরা একটা বিস্কিটের প্যাকেট, একটা আইসক্রিমের প্যাকেট, এগুলো আমরা দৃশ্যমান, এগুলা দোকান থেকে যেই দেখে শুনে কিনে আনতে পারি। এই হচ্ছে প্রথম আওতার বিষয়, পণ্য। এরপরে আলোচনা হবে সার্ভিসেস। প্রিয় শিক্ষার্থী, খুব গুরুত্বপূর্ণ, সেবা বাজারজাতকরণের আওতাভুক্ত। 2 নম্বর পয়েন্ট এটি। সেবা হচ্ছে অদৃশ্যমান। একটি কথা শিক্ষার্থীরা মনে রাখবে, এই পণ্যটি আমরা অদৃশ্যমান যে পণ্য কিন্তু ক্রয় করতে হয়, তাই হচ্ছে সেবা। অনেকটা প্যাকেট করা সম্ভব না, ক্যারি করা সম্ভব না, ঠিক নয় কি? আমরা ঢাকা চিটাগংয়ে যাতায়াত করব যে টাকা খরচ করে, এটি একটা সেবা পণ্য। আমরা ওই দিনের জন্য, ওই সময়ের জন্য একটি টিকিট, যার মূল্য হতে পারে 800 টাকা, 900 টাকা, ঠিক নয় কি? ভালো গাড়িতে। তো এটি কিন্তু মালিকানা দাবি করা যাবে না, এটি দৃশ্যমান নয়, এটি
অনুভবের বিষয়, ঠিক নয় কি? পার্লারে যে আমাদের যে নারী ক্রেতারা আছেন, সেজে আসতে চান, তারা ওই সময়টা, ওই পার্লারে যে সৌন্দর্যটা তিনি বাসায় নিয়ে আসতে পারেন, কিন্তু ঠিক অনেক দিনের জন্য তিনি ওই পণ্যটাকে আনতে পারবেন না, ঠিক নয় কি? ওখানে যেই এই সেবাটা নিতে হবে। অর্থাৎ চুল কাটা, ছবি দেখা, এগুলি সেবা। বাজারজাতকরণ আওতার মধ্যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেবা। সংজ্ঞায় বলা যায়, ফিলিপ কটলার আর্মস্ট্রংয়ের একটি সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। সার্ভিস ইজ এনিথিং, সরি আমি আগে রিপিট করছি, ফিলিপ কটলার গ্যারি আর্মস্ট্রংয়ের মতে, সার্ভিস ইজ এনি অ্যাক্টিভিটি or benefit that one party can offer to another that is essentially intangible and does not result in ownership of anything. Get my point? এটা intangible, প্রথমটা ছিল পণ্য tangible, দৃশ্যমান, দেখা যায়, অনুভব করা যায়, ছোঁয়া যায়। কিন্তু সেবার ক্ষেত্রে ছোঁয়া যাবে না, অনেক ক্ষেত্রেই দেখা যাবে না, ক্যারি করা যাবে না, মালিকানা অনেকটা হস্তান্তর হয় না, এমন কিছুকেই আমরা সেবা বলব। পরের পয়েন্ট হচ্ছে 3, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। আমরা বাজারজাতকরণের ক্ষেত্রে অনেক সময় সুনামটা বলে থাকি। দীর্ঘদিন ব্যাপী একটি প্রতিষ্ঠান যখন সুনামের সাথে কার্যক্রম চালায়, বিপণন কার্যক্রম, আসলে অভিজ্ঞতাটা তার খুব ইম্পর্টেন্ট। এখন পৃথিবীতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত অভিজ্ঞ তার পণ্য উৎপাদনের ক্ষেত্রে, বিশেষ করে ইলেকট্রনিক্স, গাড়ি ইত্যাদির ক্ষেত্রে, এবং বিশেষ আরও শু, অ্যাডিডাস, নাইকি, ফক্সওয়াগন, এরা অভিজ্ঞতার মাত্রাটা, এদের যে এক্সপেরিয়েন্স, এটা একটা মানে আওতার মধ্যে একটা পড়ে, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অভিজ্ঞতা বিক্রয়যোগ্য। কোনো সময় যদি এই সমস্ত প্রতিষ্ঠান এর কোনো কর্মী অত্যন্ত অভিজ্ঞ হয়, ধরা যাক যে এখন বর্তমানে ফক্সওয়াগন বা ভক্সওয়াগন যেটাই বলি, যদিও জার্মান উচ্চারণে ফক্সওয়াগন, জনগণের জন্য গাড়ি, আমাদের দেশে যেটা ভি দিয়ে লেখা হয় সে কারণেই আমরা ভক্সওয়াগন বলি। যাই হোক, এরা এখন ইলেকট্রিক কারে ডাইভার্সিফাইং হতে যাচ্ছে, অর্থাৎ গতানুগতিক যে গাড়ি ডিজেল বা পেট্রোল তার থেকে। সুতরাং এদের একটা অভিজ্ঞতা প্রথমেই হয়ে যাচ্ছে এবং পৃথিবীতে বেশ এটা সুনাম কুড়িয়েছে। যদিও বিদ্যুৎ চালিত বা ওই যে বিদ্যুতের মাধ্যমে বা মোটরের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রিক কারের টেসলার হচ্ছে পৃথিবী প্রথম পুরোধা, যাদের ব্র্যান্ড এখন বেশ সুনামের সাথে সারা পৃথিবীতেই প্রযোজ্য। সুতরাং এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা আওতার মধ্যে, বাজারজাতকরণ আওতার 3 নম্বর পয়েন্ট হচ্ছে অভিজ্ঞতা। অর্থাৎ এডিডাসের একজোড়া শু কেনার চেয়ে আসলে পায়ের জন্য একটু আরাম ক্রয় করা, ঠিক নয় কি? অথবা বিখ্যাত মেডিকেলের স্বাস্থ্যসেবা নেওয়া মানে হচ্ছে সুস্থতা ক্রয় করা, ঠিক নয় কি? এইটাই হচ্ছে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। গেট মাই পয়েন্ট? প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইভেন্টস। ইটস এ কন্টেম্পোরারি মার্কেটিং প্রোডাক্ট। ইভেন্টস ম্যানেজমেন্টে আমরা অনেকেই জড়িয়ে গিয়েছি। আমরা লক্ষ্য করেছি ব্যবস্থাপনা, বাজারজাতকরণ, অনেক সময় অনেক প্রতিষ্ঠানের পক্ষে একটি বিশাল আয়োজন, গ্যাদারিং, সেই পণ্যের সম্পর্কে, সেই প্রতিষ্ঠানের সম্পর্কে কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে সে এককভাবে পারে না, করতে সমর্থ হয় না বা করতেও চায় না, একটু ঝামেলাপূর্ণ কাজ। অনেক সময় আমরা বিখ্যাত গায়ক বা গায়িকাদের, পৃথিবীর সেরা গায়ক গায়িকাদের অনেক সময় এই দেশে কিছু উদ্যোক্তা, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা এই
বিপণন কার্যক্রমটি অর্থাৎ এটি বাজারজাতকরণ করছে। যেমন ধরা যাক কোনো কনফারেন্স, কোনো আন্তর্জাতিক সম্মেলন, কোনো গানের অনুষ্ঠান বিখ্যাত শিল্পীদেরকে নিয়ে, এই হচ্ছে ইভেন্ট। অর্থাৎ 4 নম্বর সত্তা হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে ইভেন্টস। কটলারের ভাষায় ইভেন্টস আর occurrence designed to communicate particular message to the target audience। যেমন গানের বেলায় যদি হয়, ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করার জন্য ইভেন্টস ম্যানেজমেন্টের মাধ্যমে বিদেশি গায়ক গায়িকা এনে একটি গুরুত্বপূর্ণ স্থানে, আর্মি স্টেডিয়াম হতে পারে, ঢাকা স্টেডিয়াম হতে পারে, সেখানে আয়োজন করা। ইটস ভেরি প্রফিটেবল। প্রিয় শিক্ষার্থী, আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তি, পার্সন। হ্যাঁ, আমরা অনেক বিপণনকারী প্রতিষ্ঠান পণ্য বিপণনের সাথে বিখ্যাত ব্যক্তিদেরকে ইনভলভ করি, যেমন ফিল্ম স্টার, চিত্রনায়ক, চিত্রনায়িকা, খেলোয়াড়। যেমন কোভিড-19 ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যক্তিত্ব, সেরা ব্যক্তিত্বদেরকে, যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ডক্টর জাফর ইকবাল স্যারের প্রাক্তন ভাইস চ্যান্সেলর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, উনি করোনা ভাইরাসের ব্যাপারে একটি প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রচার মাধ্যমে, যেটি বেশ আগ্রহী উদ্দীপক। অর্থাৎ ব্যক্তিকে আমরা বিপণন কার্যক্রমের সাথে কোনো একটা প্রচার কাজে ইনভলভ করতে পারি। অর্থাৎ এখানে যদি সংজ্ঞায় বলা যায়, সেই ক্ষেত্রে বলা যাবে যে স্কিনারের ভাষায় স্টিভেন যে স্কিনার বলেছেন, পার্সন মেকিং রেফার্স টু দ্য ইউজ অফ মার্কেটিং অ্যাক্টিভিটিস to increase the visibility and preference for an individual among target markets। অর্থাৎ ব্যক্তি মার্কেটিংয়ের সাথে খুব জড়িত। ধরা যাক কোনো এক নির্বাচনের পূর্ব মুহূর্তে কোনো এক বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে যদি আমরা প্রচার কার্যক্রম চালাই, অর্থাৎ আমরা সেই নির্বাচনে যে ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে, উনি যদি চিত্রনায়ক হয়ে থাকেন, তাহলে ওই যে রাজনীতিবিদ তার অনেক সুবিধে হয়। তার মানে এটাও, এবং এভরিথিং ইজ রিলেটেড উইথ মানি, মানে টাকা দিতে হবে। অর্থাৎ ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, ব্যক্তি হতে পারেন সেকেন্ড পার্টি, ফার্স্ট পার্টি হতে পারেন পলিটিশিয়ান। সো এখানে ইনভলভ উইথ মানি। ফেরদৌস কলকাতা গিয়েছিলেন মমতা ব্যানার্জির অথবা এমন কোনো বিখ্যাত রাজনীতিবিদের পক্ষে কাজ করতে, যদিও পরে তাকে ফেরত পাঠানো হয়। হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং। ব্যক্তি বিখ্যাত হলে উনি বাজারজাতকরণ কার্যক্রম, বা আসলে আমরা মোটা দাগে বলি বাজারজাতকরণ, আসলে ব্যক্তি যদি বিখ্যাত হয়, তার ব্যক্তি যে সত্তা, এটা বিক্রয়যোগ্য, অর্থাৎ তার যে পপুলারিটি, আমি সেটাই মেন করছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্থান। মার্কেটিং এখন ট্যুরিজমে খুব মনোযোগী। আমরা আমেরিকান মার্কেটিং গবেষণায় দেখা গিয়েছে যে সারা আমেরিকাতে যে পরিমাণ পণ্য বিপণন হয়, তার 70% সার্ভিস বিপণন হচ্ছে, অর্থাৎ সেবা পণ্যটাই হাইলাইটেড হচ্ছে আমেরিকাতে। খুব থিম পার্ক, থিয়েটার, 3D থিয়েটার, এরকম, বা পর্যটন কেন্দ্র ইত্যাদি, বিখ্যাত স্থান, সমুদ্র, পাহাড়, এইগুলি এখন বাজারজাতকরণ সত্তার মধ্যে পড়ে। সুতরাং যে স্থানটা বাজারজাতকরণে দিন দিন গুরুত্ব পাচ্ছে। আমরা একসময় বাঙালিরা বা বাংলাদেশিরা ভ্রমণের জন্য দেশের বাইরে আমাদের সংস্কৃতিতে যাওয়া ছিল প্রায় নিষিদ্ধ। এখন সচ্ছল পরিবারের অনেকে এখন ঈদ করে থাইল্যান্ডে যেয়ে বা ভারতে যেয়ে। সুতরাং স্থান
very important, it's a very profitable business. 7 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পত্তি, প্রপার্টিস। এটা বেশ পপুলার ইদানিং। আমরা লক্ষ্য করছি সম্পত্তি হস্তান্তর একটি জটিল কাজ। আমরা অনেক সময় ক্রেতারা জমি কিনতে যে খুব ঝামেলার মধ্যে পড়তে হয়, যা চাই না। আমরা রিয়েল এস্টেটের মাধ্যমে অ্যাপার্টমেন্ট কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই কারণেই প্রপার্টিজ এখন বা সম্পত্তি এখন একটি গুরুত্বপূর্ণ বাজারজাতকরণ আওতার একটি সত্তার মধ্যে পড়েছে। যেমন ধরা যাক, সম্পত্তির মধ্যে স্টক এক্সচেঞ্জের যে বিষয়গুলি আছে, আমরা এজেন্টের মাধ্যমে, ব্রোকারের মাধ্যমে কিনতে পারি, খুব সহজ। এটাই হচ্ছে সম্পত্তি। এটা একটা স্কোপ অফ মার্কেটিংয়ের একটা পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সংগঠন। প্রিয় শিক্ষার্থী, সংগঠন এরা এখন বর্তমানে বাজারজাতকরণের ক্ষেত্রে একটি ভূমিকা রাখছে। বিভিন্ন প্রতিষ্ঠান তারা তাদের জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে। অর্থাৎ সেখানে ডেফিনেটলি উদ্দেশ্য তো নিশ্চয়ই থাকছে, কিছুটা অমুনাফাভাগী নন প্রফিটেবল অর্গানাইজেশনের মতোই, তারপরেও তাদের নিজস্ব একটি চাঁদার বিষয় থাকে। তো এটিও একটি বাজারজাতকরণের অন্যতম আওতার একটি অন্যতম পয়েন্ট। যেমন ধরা যাক যে পরিবেশ সচেতন করার জন্য মুকিত মজুমদার সাহেব একটি সংগঠন তৈরি করেছেন, যার সাথে চ্যানেলের সদস্যরাও জড়িত এবং অন্যান্য সদস্যরাও আছে। যৌতুক বিরোধী প্রতিষ্ঠান কার্যক্রম চালু হয়েছে। তারপরে ডাচ বাংলা ব্যাংকের ঠোঁট কাটা রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা। এগুলি বিভিন্ন সংগঠন, তারা ওই অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারজাতকরণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে এই কার্যক্রমগুলি পরিচালনা করছে। এটি অ্যাকচুয়ালি আমরা মানবিক বা সামাজিক বাজারজাতকরণের মধ্যেই পড়ে। তো বাজারজাতকরণ আওতার মধ্যে এটি একটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে, সংগঠনগুলির মধ্যে পড়ে বিশ্ববিদ্যালয়, ক্লাব, রাজনৈতিক দল ইত্যাদি। তো এখানে স্কিনারের একটি সংজ্ঞা আমরা লক্ষণীয়। স্টিভেন জে স্কিনার, উনি বলেছেন, অর্গানাইজেশন মার্কেটিং ইজ দ্য মার্কেটিং এফোর্টস ডিজাইন টু পারসুইড মেম্বার অফ টার্গেট মার্কেট টু আইডেন্টিফাই উইথ অর বিকাম মেম্বার্স অফ অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ সংগঠন হচ্ছে একটা আদর্শ, ঠিক নয় কি? সেখানে আদর্শিক একটা বিষয়, যেখানে সেই আদর্শকে অনুসরণ করতে যেয়ে সেখানে চাঁদাও দিতে হয় এবং আমরা সেই আদর্শকে মেনে, যেমন ধরা যায় রাজনৈতিক দল, সেই যারা দলের সদস্য হবে সেই রাজনৈতিক দলের যে মতাদর্শগুলি সে পালন করবে এবং সেই অনুযায়ী সে সদস্য সেই সংগঠনের কাজের সাথে সম্পৃক্ত হবে। সেটা হতে পারে পরিবেশবাদী দল, রাজনৈতিক দল, এরকম অনেক প্রতিষ্ঠান হতে পারে, ক্লাব, ঠিক না? যেমন ঢাকা ক্লাব, সেখানকার যে যারা সদস্য তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে সমাজের জন্য, ঠিক নয় কি? ইত্যাদি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য, ইনফরমেশন। বর্তমানে তথ্য বেশ জনপ্রিয় একটি সত্তা, বাজারজাতকরণ সত্তা, যা ছাড়া আমরা চিন্তাই করতে পারেন অনেক কিছু। যেমন ধরা যাক, এই যে আমরা অনলাইনে যদি পাঠদান কার্যক্রম করতে যাই, অনেক সময় আমরা ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে সেই যাবতীয় তথ্য ইন্টারনেটের থেকে আমরা সংগ্রহ করতে পারি। অর্থাৎ এই তথ্যটা আমাকে, একটা কথা মনে রাখতে হবে যে তথ্যটা আমাকে পেতে হলে আমাকে কিছুটা ব্যয় করতে হবে। অর্থাৎ এখানেই মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ততা। অর্থাৎ বাজারজাতকরণের আওতার মধ্যে তথ্যটা খুব এখন ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এগুলি আমরা অনেক সময় ইউটিউবের যে চ্যানেলগুলি আছে, আমরা এটাকে তথ্য হিসেবে দেখতে পারি। আমাদের অনেক গৃহিণী আজকাল ইউটিউব থেকে অনেক তথ্য পেয়ে থাকেন তার দৈনন্দিন কার্যক্রম অত্যন্ত সহজভাবে পরিচালনা করার জন্য।
আমরা অনেক লাইব্রেরিতে আগে যেতাম, যে বিভিন্ন তথ্য একটা নির্দিষ্ট বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করার জন্য, তার উপর নোট করার জন্য। আমারও মনে আছে আমি ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরিতে যে অনেক বই থেকে সেই নির্দিষ্ট বিষয় খুঁজে বের করা, যে কত কষ্টসাধ্য একটি প্রশ্নের উত্তর তৈরি করা। আমাদের অনেক সময় সেই টেন্ডার এই যে এটা ভালো লাগতো না, কিন্তু করতাম, চেষ্টা করতাম। সেই কারণেই এক পর্যায়ে আমরা দেখলাম যে এটি বেশ কষ্টসাধ্য বলে আমরা সেই নোট, বড় ভাইয়ের নোটটাকে কপি করে আমরা সেই ফটোস্টেট করে নিতাম, যেটা আদৌ আসলে ভালো একটি পদ্ধতি ছিল না। সেই আগ্রহটাকে, লাইব্রেরি ব্যবহারের আগ্রহটাকে কমিয়ে দিয়েছিল কপির কারণে। সেটা একটা নেগেটিভ দিক, কিন্তু তথ্যটা ছিল খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু সেই তথ্য সংগ্রহ এখন খুব সহজ, যে কেউ ইচ্ছা করলে ইন্টারনেটে এই তথ্যটি দিতে পারে অন্যের ব্যবহারের জন্য। সুতরাং এটি আওতার মধ্যে অন্যতম আমি মনে করবো যে 3 নম্বর পয়েন্টে থাকা উচিত ছিল, অর্থাৎ পণ্য সেবা, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য। যাই হোক, এখানে 9 দেওয়া হয়েছে, আই রেসপেক্ট। 10 নম্বর শেষের পয়েন্ট হচ্ছে আইডিয়াস, ধারণা। এনি নিউ আইডিয়াস আর ভেরি অ্যাকসেপ্টেবল। আজকাল একটা কথা বেশ প্রচলিত, চেঞ্জ ইজ গুড। আমেরিকাতে এই শব্দটি খুবই প্রযোজ্য, চেঞ্জ ইজ গুড। আমরা যদি বিগত 100 বছরের পরিবর্তন দেখি, সেটা ধারণার যে একটা আধুনিকতার ছোঁয়া দিয়ে যায়, যে এই ধারণাটি অনুসরণ করলে বা সেটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজের জন্য উপকার করা হবে, ঠিক নয় কি? যেমন ঠিক এই মুহূর্তে আমি একটা উদাহরণ দিতে পারি, যে কোভিড-19 কারণে তোমরা যারা বাসায় থাকতে, গৃহে থাকতে, কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হচ্ছ, ঠিক এখন অনলাইনের মাধ্যমে পাঠদান, এটি একটা ধারণা। যদিও বেশ কয়েক বছর আগের আমরা টেলিভিশনে দেখেছি, রায়েরবাজারের একজন শিক্ষক, উনি পাঠদান করছেন পার্বত্য চট্টগ্রামের একটি স্কুলে। তাকে সরাসরি যেতে হয় না, অনলাইনের মাধ্যমেই বিশাল টিভি স্ক্রিনে তার ফেস দেখা যায়, তিনি যা ক্লাস যেভাবে নেওয়ার কথা একজন শিক্ষক, ঠিক সেইভাবে নিয়ে থাকেন, যা অত্যন্ত আগ্রহ উদ্দীপক। সেই বিষয়টাই হচ্ছে আইডিয়া। ইটস এ ফেনোমেনাল থিংস ফর মার্কেটিং, ইউনো। ববি হিউস্টন এবং থিলের ভাষায় যেটা বলা যায় ইংরেজিতে একটা সংজ্ঞা, আমরা ইংরেজি সংজ্ঞাটাকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করবো। তোমরা যারা একটু ভালো মেধাবী ছাত্র আছো, এগুলি খাতায় যদি উপস্থাপন করো, আমরা প্রচুর নাম্বার দেব। তো ওনার সংজ্ঞায় বলা হয়েছে, আইডিয়াস আর কনসেপ্টস, ফিলোসফিস or images that can be exchanged in the marketplace। অর্থাৎ বাজারজাতকরণের ক্ষেত্রে, বা ওই যে সমাজ যা চাহিদা পূরণের জন্য, প্রয়োজনকে নিবৃত করার জন্য যে একটা নতুন ধরনের কিছু আইডিয়া, ইট ক্যান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মার্কেটিং স্কোপের জন্য। আমরা প্রায়ই আগে লক্ষ্য করতাম একটি বিদেশি চ্যানেলে, ভারতীয় চ্যানেলে, আইডিয়াসের উপর একটি খুব সুন্দর, অভিষেক বচ্চনের আমার মনে পড়তেছে, যে হোয়াট এ আইডিয়াস, এই কথাটি আমার এখন মনে পড়তেছে। অর্থাৎ আইডিয়াস যদি কোনো একটা, তোমার যদি কাছে একটা ভালো আইডিয়া থাকে, ধরো যাতায়াত সমস্যা, সেটা ইচ্ছে করলে সেলেবল, এবং সেই আইডিয়াটা যদি ভালো হয়, অ্যাকসেপ্টেবল হয়, নিশ্চয়ই সেটা বিনিময়যোগ্য, ঠিক না? মানে তুমি ইচ্ছে করলে রিওয়ার্ড পেতে পারো, অর্থ পেতে পারো। অর্থাৎ এই সংজ্ঞাটির অর্থ ধারণা হচ্ছে মতবাদ, দর্শন, ভাবমূর্তি, একটা ফিলোসফি, অ্যাকচুয়ালি খুব এক্সট্রাঅর্ডিনারি, যা আগে ছিল না, এখন হচ্ছে। বাজারে স্টাবলিশ করা যায় ওই যে দুঃশিক্ষণের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পাঠদান। তো শিক্ষার্থী মণ্ডলী, এই ছিল আজকের আলোচনা, যে বাজারজাতকরণের আওতাভুক্ত যে 10টি সত্তা, 10টি পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নাম্বারের উপর ডিপেন্ড করে তোমরা উপস্থাপন করবে। যদি 5 হয় তাহলে সেইভাবেই লিখবে। ওই যে আমি প্রথমেই বলেছি, প্রতি নাম্বারের জন্য, 1-এর জন্য তুমি ইচ্ছে করলে সময়কে ভাগ করে নিবা। আমি যেটা বলি, প্রায়ই বলি, যে মোট মিনিটে তোমাকে 15টি শব্দ লেখাটা, যেহেতু অনার্সের বা পাস কোর্সের ডিগ্রির ব্যাপার, গ্রাজুয়েটের ব্যাপার, এই বইটি 2টি বিভাগেই, 2টি জায়গাতেই খুব প্রযোজ্য, অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে এই একই বই ফলো করা হয়। তো আমি সুপারিশ করব যে মিনিট
তোমরা বের করে সেই অনুযায়ী লিখবা। তোমরা এই ইন্টারের যে তোমাদের যে ভাবনাটা শর্ট অ্যান্সার, সেটি কিন্তু এই গ্রাজুয়েট লেভেলে চলবে না, তোমাকে প্রচুর লিখতে হবে। যে কারণে পরীক্ষা 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে লেখার জন্য, তুমি কি জানো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো।